Dr. Kotak left us, that there are innumerable promises which needs to be addressed. There are innumerable lanes which the neoliberals and the post-neoliberals are extending the humanity, and it is on us how we actually take, what actions we take to address the crisis that we are amidst today, we are standing today, right? Thank you. আজকে মুখ্য আলোচক তাকে ধন্যবাদ। আমি এবারে আমাদের হাতে আর বেশি সময় নেই, গোটা দিনে প্রশ্ন আমরা নিতে পারবো। কারণ যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, খুব সংক্ষেপে প্রশ্ন করতে। অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে এবং এটা অত্যন্ত একটা ভারী জটিল বিষয়, জটিল বিষয়, মাথায় রাখা একটু মুশকিল। তো যাই হোক, আমি আপনারা যারা প্রশ্ন করতে চান তিনটার বেশি প্রশ্ন কিন্তু আমরা নিতে পারবো। Thank you. It was indeed an illuminating session. From being a scholar, like from a standpoint of scholar of sociology, I would like to have an observation that is it the time to, like, since we say that we are living in a postmodern era, so is it the time for reflexivity when it comes to questions of neoliberalism and its the drawbacks we are talking about, or the loopholes within neoliberalism, which we just listened few in these discussions. So is it the time for reflexivity as we are talking about? So it's just a question from the sociologist standpoint. Any other question? Okay. Sir, যদি হিন্দি বা কোনো প্রশ্ন থাকে। Survival of the fittest, present context আমরা তো দেখছি ডিসক্রিমিনেশনটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে ডিসক্রিমিনেশনটা বেড়ে যাচ্ছে। তো এটার সলিউশনের জন্য আমাদের থার্ড ওয়ার্ল্ড মানে দ্য সো কল্ড থার্ড ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে যদি নিওলিবারেলের সাবস্টিটিউট যদি কিছু আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেন তো ইট উইল বি হেল্পফুল। স্যার, আমি অর্থনীতির ছাত্রী, ফলে আমি সেই পার্সপেক্টিভে একটু জিজ্ঞেস করছিলাম যে নিউ লিবারাল অর্ডার তো ডেফিনেটলি গভর্নমেন্টের রোলটাকে মিনিমালিস্টিক বলছে, এবং কিন্তু তার সত্ত্বেও আমরা দেখছি কিছু কিছু ইনসিডেন্সে যে গভর্নমেন্টের রোল বোধহয় থেকেই যায়। যেমন মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ, স্পেশালি দ্য স্ক্যান্ডিনেভিয়ান ওয়ান্স, সেখানে কিন্তু স্বাস্থ্য, সোশ্যাল সিকিউরিটি এটসেট্রা সমস্তই গভর্নমেন্ট প্রোভাইড করে। আর আমাদের দেশের ক্ষেত্রে আমরা যখন এফডিআই বা যে কোনো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এখন এফডিআই কে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু গভর্নমেন্ট অনেক রকম ট্যাক্স ডিসকাউন্ট বা সাবসিডি দিয়ে থাকে, সেখানেও কিন্তু মানে একটা অ্যাক্টিভ রোলই বলা যেতে পারে যে গভর্নমেন্টের থাকে। এবং আমরা রিসেন্টলি কোভিড-19 সময় দেখেছি যে গভর্নমেন্টের ভীষণ একটা পজিটিভ ওয়েলফেয়ার রোল ছিল, যেটা না থাকলে হয়তো ইকোনমি সাস্টেইন করতে পারতো না। তাহলে ইন স্পাইট অফ দ্য reigning neoliberal order, are we really সত্যি কি আমাদের গভর্নমেন্টের রোলটা মিনিমাম? হ্যাঁ,
আমি খুব 1 মিনিটের মধ্যে সমস্ত বিষয়টাকে নিজের মতন করে সামাপ করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। একটা কোশ্চেন সেটা হচ্ছে যে ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্টটা সেটা নিউ লিবারাল পলিসির ক্ষেত্রে বা নিউ লিবারাল স্টেটের ক্ষেত্রে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তো তার অ্যাবলিশ হয়ে যাচ্ছে। তা আজকে যখন তার ক্রিটিসিজম হচ্ছে মানে সেটা কি ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটাকে আবার ফিরিয়ে আনবার ক্ষেত্রে বা ফিরিয়ে আনার জন্য, বা সেটা কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের জন্য সেই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা ফিরে আসছে বা সেই ভাবনাটাই কি আসছে কিনা? হ্যাঁ, আমি সবার আগে আমাদের প্রফেসর প্রদীপ বসু স্যারকে ধন্যবাদ জানাবো যে তিনি অনলাইনে পুরো প্রেজেন্টেশনটা শুনেছেন এবং কিছু কমেন্ট এবং কোয়েরি স্যার ছিল। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লিবার্টি নিয়ে যে নিউ লিবারালিজম কিভাবে বিষয়টাকে দায়িত্ব প্রকাশ ইন্ডিভিজুয়াল লিবার্টি সম্পর্কিত, এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে যে কোন পথ ধরে আমরা হাঁটছি, ভবিষ্যৎটা কি, হোয়াট ইজ দি ওয়ে আউট, হোয়াট ইজ দি অল্টারনেটিভ। ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামের সূত্র ধরেই আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি যে পয়েন্টগুলো বললেন কোভিড-19কে কেন্দ্র করে এবং তার সঙ্গে যে এক্সট্রাগুলো দিলেন আদার্স, এগুলো কিন্তু নিউ লিবারাল ইকোনমিক মডেলের সাথে ঠিক মানানসই নয়। এগুলো কিন্তু নিউ লিবারাল ফ্রেমওয়ার্ক থেকে আমরা বেরিয়ে এই কাজগুলো করছি। So please try to understand যেখানে রাষ্ট্র থাকবেই না বা রাষ্ট্র সীমিত, সেখানে রাষ্ট্র আবার ব্রিংিং দ্য স্টেট ব্যাক, এরকম একটা ধারণা। সুতরাং বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুপর্ণাটা কি প্রশ্ন করলে যে হ্যাঁ অল্টারনেটিভ। এখন অল্টারনেটিভ বলতে সত্যি আমি নিজেও ভাবছিলাম যে আমি যে এতগুলো বিষয়ে কথা বললাম, এতগুলো প্রসঙ্গ টেনে আনলাম এবং তার মধ্যে তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে আউট, এর সত্যিকার উত্তর আমি এখনো খুঁজে পাইনি। কিন্তু পার্শিয়াল আনসার আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজমের মধ্যে আমি কিন্তু পেয়েছি কিছুটা। যেখানে যেটা ম্যাডাম বলছেন বা আপনি যেটা বলার চেষ্টা করলেন বা ওয়েলফেয়ার স্টেট মডেলের যে কনসেপ্ট, সেখানে রাষ্ট্র গভর্নমেন্ট এগুলো কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে আমাদের ডেভেলপিং ওয়ার্ল্ডের ক্ষেত্রে। ডেভেলপ ওয়ার্ল্ডের ক্ষেত্রে সিনারিওটা একটু আলাদা, কিন্তু আমাদের ডেভেলপিং ওয়ার্ল্ডের ক্ষেত্রে বা আন্ডার ডেভেলপ ওয়ার্ল্ডের ক্ষেত্রে আরো বেশি। কিন্তু আমরা দেখছি যে চ্যালেঞ্জটা নিউলিবারালিজমের দিক থেকে আমাদের সামনে এসেছে, সেই চ্যালেঞ্জটা কাটিয়ে ওঠার মতন ক্যাপাসিটি কি আমাদের আছে? Look at the way things are evolving. Certain global issues like global warming, এটা আকি ওর প্রেজেন্টেশনে বললো, বা ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট বা মিডল ইস্টে যে যুদ্ধের মতো পরিস্থিতি, এগুলো কি? এগুলো হচ্ছে মনোপলি ক্যাপিটালিজমের একটা আউটবাস্ট, বা আউটবাস্ট না বলে বলবো মনোপলি ক্যাপিটালিজমের একটা রিফ্লেকশনস। যে সব সময় সেখানে বলা হচ্ছে যে আর্মস ইন্ডাস্ট্রি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র মতো দেশে, যেগুলো thoroughly and totally controlled and governed by private, তারা সবসময় চাইছে যত বেশি যুদ্ধ হবে, যত বেশি সমস্যা হবে, যত বেশি কনফ্লিক্ট থাকবে, তত তাদের অস্ত্রশস্ত্র বেশি বিক্রি হবে, তারা বেশি তাদের মুনাফাটা অর্জন করতে পারবে। তাহলে লক্ষ্য করুন যে আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কি পরিমাণ অস্ত্র শস্ত্র বাইরে থেকে যোগান দেওয়া হচ্ছে, কোথা থেকে আসছে? তারা তার রাষ্ট্র নিজে তো তৈরি করছে না, সুতরাং একই রকম টেলিকম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 100টা উদাহরণ দেওয়া যেতে পারে বাস্তবে, যেখানে আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে মনোপলি ক্যাপিটালিজমটা আমাদেরকে একেবারে ছাতার মতন আমলের মতন, এবং সেখানে যারাই একটু উইক তারা কিন্তু সাস্টেইন করতে পারছে না। সেই জন্যই আমাদেরকে আবার নতুন করে ভাবতে হচ্ছে, তাহলে দেন হোয়াট নেক্সট, হোয়াট ইজ দি ওয়ে ফরওয়ার্ড। এবং সেটা করতে গিয়েই মনে হচ্ছে যে রাষ্ট্র অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা পালন করবে, এটা নিয়ে কোনো সন্দেহ, কোনো বিকল্প নেই। পাশাপাশি ওয়েলফেয়ার স্টেট যে মডেল, সেটা আমাদের অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বের ক্ষেত্রে এটা গুরুত্ব আছে, ছিল এবং থাকবে। আর পাশাপাশি আমি যে ক্লাসিক্যাল যে লিবারালিজমের যে ফ্রেমওয়ার্কের কথা বলছি,
যেখানে একেবারেই রাষ্ট্রকে উড়িয়ে দিচ্ছি না, রাষ্ট্র কোনো কথাই বলবে না সেটাও করছি না। তারপরে কি, যেখানে যেখানে প্রয়োজন সেই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু এখন এই কোভিড-19 কে কেন্দ্র করে বা যখন একটা আউটবার্স্ট হচ্ছে, তখন হঠাৎ করে একটা প্রোঅ্যাক্টিভ এলিমেন্টস কিছু তারা সেই লিবারাল ইকোনমির যে নেগেটিভ আউটপুট সেটাকে বের আউট করবার জন্য উঠে পড়ে লাগছে, আদারওয়াইজ কিন্তু করছে না। সুতরাং হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ এ সাস্টেনেবল এফর্ট and an inclusive framework যেখানে রাষ্ট্র কোন কোন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই ব্যাপারটাকে নতুনভাবে আমাদেরকে ভেবে প্রেজেন্ট করতে হবে। এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে একটা ব্যাপার হয় কি, এই ধরনের যে কোনো আলোচনা সভায় আমরা অনেক একটা প্রশ্ন, তার পেছনে আরো প্রশ্ন আসে, এবং এইরকম ধরনের বিষয়ে সকলেই খোঁজেন যে তাহলে এর অল্টারনেটিভ, তার বিকল্প, তার সলিউশন। মানে এটা ঠিকই যে কোনো বক্তার পক্ষে এই ধরনের কোনো সলিউশন দেওয়া সম্ভব না, এবং এই ধরনের বিতর্ক মানে জটিল বিষয়ের পক্ষে তো আরো সম্ভব। তো ফলে কিছু প্রশ্ন উত্তর পাওয়া যাবে না এখান থেকে। কিন্তু আমি আজকে গোটা আলোচনাটা যা অনুসরণ করলাম, করার পরে আমি অন্য কিছু বলবো, মানে উনি যে কথাগুলো বলেছেন তার অনেকটা, তার উপরে মন্তব্য বা ইত্যাদি তিনি আমাদের আলোচক ছিলেন, তিনি অনেকটা বলে দিচ্ছেন। আমি এই যে গোটা আলোচনাটা হলো আছে, তা থেকে আমার মনে হয়েছে ৩-৪টে বিষয়, সেগুলো বোধহয় ভবিষ্যতের জন্য আমি ভেবো না যে এগুলো আজকে আলোচনা করতে হবে, কিন্তু এখান থেকে এই কয়েকটা বিষয় বেরিয়ে আসছে, কিন্তু সেটা হয়তো সেভাবে এখানে আজকে আলোচনা করতে আসেনি। প্রথম ব্যাপারটা হচ্ছে এই যে নিউলিবারালিজমের যে উত্থান, এটা উনি খুব সঠিকভাবে বলেছেন যে লিবারালিজম থেকে কিভাবে এগুলো ইত্যাদি। একটা কথা বোধহয় মনে খেয়াল রাখা দরকার যে যখন নিউলিবারালিজমের উত্থান হচ্ছে, মোটামুটি ওই ধরুন আপনি 80 দশকের সময় থেকে এবং বিশ্বায়নের ব্যাপারটা ওই সময় থেকে শুরু হচ্ছে, মোটামুটি প্রায় শেষ হওয়ার মুখে। এবং এই যে সময়টা, তখন কিন্তু একটা অভিযোগ উঠেছে, যে অভিযোগটার মধ্যে যে একটা খুব অন্যায় ছিল তাও, সেটা হচ্ছে দ্য ওয়েলফেয়ার স্টেট হ্যাজ ফেইলড। এই যে জনকল্যাণমূলক রাষ্ট্র, তার যে ভাবনাটা, সেটা কিন্তু বাস্তবে অনেকটাই এটা ভেঙে গেছে। আমাদের দেশে এখন ভারতবর্ষে স্বাধীনতার পরে মোটামুটি 55-56 পর থেকে একটা ওয়েলফেয়ার স্টেটের প্রোগ্রাম এলো। আমাদের মোটামুটি ওই 70-এর দশকের সময় থেকে একটা অভিযোগ ছিল যে ভারতবর্ষের যে রাষ্ট্র, এটা ক্রমশই ফেল করছে, এটা ইতিহাস লাইসেন্স পারমিট কাজ, এই কথাটা বলা ভীষণ রকমের আমলাতান্ত্রিকতা, ভীষণ রকমের এখানে দুর্নীতি, এইসব কথা কিন্তু বলা হচ্ছে। এবং অন্যান্য দেশগুলো এই যে মার্গারেট থ্যাচার, রেগান, এদের নেতৃত্বে যে একটা নিউলিবারাল স্টেটের কথা বলা হতে শুরু করলো, তার পেছনে একটা কথাই বলা হয়েছে, এটা হচ্ছে যে উৎপাদন থেমে গেছে। এখন উৎপাদনটা যদি সেভাবে না হয়, উৎপাদন প্রক্রিয়াটা যদি যথেষ্ট ত্বরান্বিত না হয়, তাহলে কিছুদিন পর অর্থনীতিটা ভেঙে পড়বে। এবং এই কথাটাকে কিন্তু গুরুত্ব দিয়ে বলা হলো যে নিউলিবারাল অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট যে সমস্ত পরিস্থিতি করেছিল, যে সমস্ত ভালোভাবে কথা বলেছিল, ওয়েলফেয়ার স্টেট ভেঙে যাচ্ছে, তার জায়গায় এবারে তাহলে যেটা উনি বলেছেন, আমাদের এই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ হওয়া মানেই হচ্ছে যেখানে আমরা প্রশ্রয় পাবে, এখানে দুর্নীতি প্রশ্রয় পাবে, এবং তার থেকে একটা
মানে রাষ্ট্র একটা যেন সমস্ত কিছু কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালে সেটা আমাদের অর্থনীতি বিপদ থেকে। কখন এই কথাটা বলা হলো যে তাহলে আমাদের রাষ্ট্রকে এই পর্যায়টা করে দিতে হবে, নিয়ন্ত্রণ মুক্ত করো, রাষ্ট্রকে এই যখন যে কথা বলা হলো যে রাষ্ট্রকে একটা ন্যূনতম জায়গায় মিনিমাইজ পাওয়ার আছে, এইটা কিন্তু এই স্বপ্নটা তখন দেখানো হয়েছে, কিন্তু সেই স্বপ্নটা ভেঙে গেছে। সেটা সকলেই আপনারা ঠিকঠাক করে বলেছেন, সেদিন যান স্বপ্নটা হয়েছে। এখন এইবারে কিন্তু স্বপ্নটা তো নয় ভালো, একটা ভীষণ রকমের ক্রাইসিস তৈরি, কিন্তু একটা জিনিস কিন্তু হয়ে গেছে না। এই আলোচনাটা সাধারণত বিশ্বায়ন বিষয়ে যে আলোচনা হয়, আমি দেখেছি খুব কম জায়গাতে এই আলোচনাটা হয়। নন সংস্কৃত কিছু লেখার মধ্যে আছে, আর কেউ কেউ কথা বলেছেন, তিনি এই ধরনের কথা খানিকটা বলেছেন, কিন্তু এটা আমাদের সাধারণত আলোচনার মধ্যে আসে। সেটা হচ্ছে যে নিওলিবারালিজম করুক আর নাই করুক বা যাই হোক না, দুটো ব্যবহার হয়ে গেছে। একটা হচ্ছে পুরনো লিবারালিজমের যে স্ট্রাকচার, পুরনো ওয়েলফেয়ার স্টেটের যে ভাবনা, এইটা নিয়ে লোকের মনের মধ্যে কতগুলো প্রশ্ন, কতগুলো সন্দেহ, কতগুলো সংশয় এটা কিন্তু তৈরি করে দিয়েছে। দুই হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে একটা খুব মারাত্মক ঘটনা ঘটে গেছে, টেকনোলজির কথা বলা হয়েছে। টেকনোলজি কল্যাণী হোক বা সামগ্রিকভাবে নিওলিবারালিজমের যে অধিকার, তার ফলে একটা ঘটনা ঘটেছে, মানুষের আমাদের বলতে পারে চরিত্র বদল হয়ে গেছে। কিরকম চরিত্র বদল হয়েছে? আমাদের সমস্ত যে ভাবনা চিন্তা, তাতে একটা বিষয়ে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কমিউনিটি, কালেক্টিভ, সলিডারিটি। এই জায়গাটাকে দিয়ে দেওয়া হচ্ছে। নিওলিবারালিজমের সমস্ত ব্যাপারটা হচ্ছে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, সেলফ, ব্যক্তি স্বার্থ, এই জায়গাটাকে ধরা। এখন এইটাকে আপনি যদি কালেক্টিভিটির ভাবনা, কমিউনিটির ভাবনা, সলিডারিটির ভাবনা, এইটাকে আপনি যদি ভেঙে দেন, তাহলে কিন্তু এই যে অল্টারনেটিভের কথা বলা হচ্ছে, নিওলিবারালিজমের বিরুদ্ধে যদি কোনো সংগ্রাম করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই রেজিস্ট্যান্সটাকে দাঁড়া বাঁধতে দেওয়া হবে। এই একটা ব্যাপার কিন্তু হয়েছে। তৃতীয় যে ব্যাপারটা করেছে, এটাই সূত্র ধরে নিয়েছে, সেটা হচ্ছে দেখুন আজকের পৃথিবীতে ওই যে ওয়েলফেয়ার স্টেটের জায়গাটা একটা ধাক্কা মারতে হবে, লিবারালিজমের বিভিন্ন ট্রেডিশনকে যে ধাক্কা দেওয়া হবে, তার ফলে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে। আজকের যে মানুষ, প্রত্যেকের কাছে একটা ব্যাপার আছে, আমার একটা কাজ আছে। নিওলিবারালিজম একটা কথা বলতে পেরেছি, সেটা হচ্ছে বাবা ওয়েলফেয়ার স্টেট তোমাদের কত কাজ দেবে, সবই যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, অত যদি পাবলিক সেক্টরের উপরে জোরটা পড়ে, তাহলে কিন্তু জবস উইল নট বি ক্রিয়েটেড। নিওলিবারালিজম কি করেছে? সবকিছু ছেড়ে, সবকিছু খুলে অসংখ্য ছোট ছোট সব জব তৈরি, যেরকম এই বিষয়ে অস্বীকার করবো না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জবগুলো, তার সঙ্গে দুটো জিনিস মানবে। একটা হচ্ছে এই জবগুলো সমস্তটাই হচ্ছে কিন্তু তার মধ্যে কোনো নিরাপত্তার জায়গা নেই। আপনাকে জব দেওয়া হচ্ছে, কিন্তু আপনার কোনো নিরাপত্তা, আর মানুষ আছে তার সঙ্গে যে ব্যাপারটা হতো যে আমার যদি নিরাপত্তা না, আমার কাজ চাই, কিন্তু আমি জানছি যে আমি যে কাজটা আমাকে দেওয়া হচ্ছে তাতে কোনো নিরাপত্তা নেই। I am forced to take up a job which I know does not give me any security. এটা জেনেই কিন্তু আমি কাজ করছি। ওয়েলফেয়ার স্টেটের আমলে কিন্তু না হয়, অনেক রকম মানুষের দাবি দেওয়া হয়, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে,
যে ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট হয়েছে সেই ওয়ার্কিং ক্লাস মুভমেন্টের কিন্তু অন্যতম বিরোধটা এই ছিল না আমাকে দেওয়া একটা কাজ নিরাপদ। এই যে সোশ্যাল সিকিউরিটির কথাটা আপনি তুললেন, এটা হয়েছিল ইউরোপে যেখানে আমেরিকাতে সেটা হয়, ইউরোপের যে দীর্ঘদিন ধরে ওয়েলফেয়ার স্টেটের যে হেরিটেজ, সেটা ইংল্যান্ডে ছিল, ফ্রান্সে ছিল, জার্মানিতে ছিল, যেমন হেলথ সিস্টেম, হেলথ সিকিউরিটি, বিরাট ব্যাপার ছিল। এখন কিন্তু ওই যে ধাক্কাটা দেওয়ার পরে এখন যে ব্যাপারটা ঘটে গেছে, এটাকে আমি বলবো একটা কালচারাল লেভেল, আমাদের একটা ধরনের কি বলবো, মানে এটা এমন একটা ডিস্টর্টেড মানে আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়ে গেছে। এখন লোকের কাছে ব্যাপারটা হচ্ছে আমাকে একটা চাকরি চাই, আমি জানি সেই চাকরির জন্য নিরাপত্তা, চাকরির যদি কোনো নিরাপত্তা নেই, এটা না জেনে আমার যাও করে যাও, তার ফলে যে ঘটনাটা ঘটছে, যারা সোশিওলজি পড়ান তারা হচ্ছে ভালো একটা জিনিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার নিজস্ব সেলফ রেসপেক্ট বা ডিগনিটি, এই জায়গাটা নিয়ে কিন্তু আর মাথা ধরা করে যেটা ওয়েলফেয়ার স্টেট কিন্তু এই কিছু আপনার একটা সম্মান দেওয়া, আপনি যে কাজই করুন আমার একটা আমি এই সম্মানটা আমি গ্রহণ করি, রাষ্ট্রকে এই সম্মানটা দিতে আমাকে বাধ্য হতে। একজন সাধারণ কেরানি তার কাজেরও কিন্তু একটা ছিল যে আপনি একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে কাজ করছে, তার একটা পারমিশন আছে, তার একটা ইন্টারভিউ আছে, যাই হোক আজকে এইসব কথা বলে না। অর্থাৎ আমি মানুষ হিসেবে as a human being I am forced to degrade myself. আমার সঙ্গে একটা অ্যানিমাল, একটা জন্তুর কোনো কথা আমি ওয়ার্কিং, আমাকে সকাল থেকে রাত অব্দি ওই যারা ধরুন আপনার কলকাতা সেক্টর থেকে কাজ করেন, এখানে বেশি দূর নয়, আপনারা অনেকেই জানেন, মানে সকাল থেকে রাত পর্যন্ত পারেন, মনে হচ্ছে খুব ভালো লাগছে। আমি সকালবেলা গিয়ে আমি একটা এয়ার কন্ডিশন ঘরে গিয়ে বসলাম, তারপরে যে